রামপ্রসাদের ভিটে ভক্তি দিয়ে শুরু, প্রচারে নামলেন অর্জুন ও সুদীপ্ত। ভোট যুদ্ধের দামামা বেজে গিয়েছে, আর সেই যুদ্ধের ময়দানে নামার আগে আধ্যাত্মিকতার আশ্রয় নিলেন গেরুয়া শিবিরের দুই দাপুটে নেতা। শুক্রবার সকালে হালি শহরের সাধক রামপ্রসাদ সেনের ভিটেই অবস্থিত কালী মন্দিরে পুজো দেন নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুই প্রার্থী একসঙ্গে মন্দিরে প্রবেশ করেন এবং নিয়ম মেনে দেবীর চরণ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুজোর শেষে মন্দির চত্বরে দাঁড়িয়েই তারা জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাস প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আমরা এখানে পুজো করতে এসেছিলাম। সেখানে বাইরে কিছু তৃণমূল নামক যে অসুর শক্তি, তারা আমরা পুজো করতে এসেছি তার জন্যেও তারা ওখানে স্লোগান দিচ্ছে। সেদিনই মা কাছে আমি প্রার্থনা করে গেছিলাম, মা আগামী 2026 ইলেকশনে এই অসুর রূপী তৃণমূল কংগ্রেসকে সর্বনাশ করার জন্য বীজপুরের মানুষ কাছে এই দুই অত্যাচারী ভাই যারা বীজপুরকে লুটে পুটে খাচ্ছে, এখানে প্রত্যেকটা মানুষ এক্সটর্শন থেকে তারা প্রবলেমে থাকছে, তার জন্যে মা আশীর্বাদ করো যাতে সুদীপ্তকে আমি এখানে মায়ের আশীর্বাদে এখানে প্রার্থী করাতে পারি বিজেপি পক্ষ থেকে, যাতে তাতে এই অসুর শক্তিকে নাশ করা জানে। মা ভগবান ঠাকুর নিজে তো এসে কাউকে নাশ করেন না, কারো না কারো মাধ্যমে সেই অসুর শক্তিকে নাশ করেন। আজকে সেই অসুর শক্তিকে নাশ করার জন্য সুদীপ্ত দাসকে ভারতীয় জনতা পার্টি, দেশের সর্বোচ্চ নেতা, পৃথিবীর সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ নিয়ে সে আজকে মাঠে এখানে নেমেছে আগামী দিন বীজপুরের মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য, যাতে বীজপুরে পশ্চিমবাংলার মতন যেভাবে পশ্চিমবাংলা পরিবর্তন হচ্ছে, বীজপুরে পরিবর্তন হবে। দেখুন, বাংলায় জয় সহজ আছে, বীজপুরও আছে, নোয়াপাড়াও আছে, নৈহাটিও আছে, ভাটপাড়াও আছে, জগদ্দলও আছে। এখানে কোনো সমস্যা নেই, মানুষ আমাদের সঙ্গে আছে, বাংলার মানুষ আমাদেরকে আশীর্বাদ করছে, ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ। আমি জানি না বীজপুরে মাটি শক্ত ঘাটি যে স্লোগানটা আজকে দিচ্ছেন, তাদেরকেই সরিয়ে আমরা এখানে একটা সময় তৃণমূলকে এনেছিলাম, আবার আমরাই ওই শক্ত ঘাটি স্লোগান দেওয়ার লোককে আমরাই সরিয়ে এখানে পদ্ম ফুলের ঘাটিটা বানাবো। দেখুন, মমতা ব্যানার্জি একটা অত বড় মিথ্যাবাদী একজন মহিলা, যিনি কি বলেছেন কমিশন এই অফিসারদেরকে সরিয়ে দিচ্ছে, বাংলায় দাঙ্গা হয়ে যাবে। তাহলে এরা কি সামাল দিতে পারে? এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী ভুলে গেছেন এই সিদ্ধিনাথ গুপ্তা যাকে ডিজি করেছে, মমতা ব্যানার্জি যেখানে বাংলায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতো, এই সিদ্ধিনাথ গুপ্তা এক্সপার্ট হিসাবে সেখানে গিয়ে কন্ট্রোল করতেন। আজকে ইলেকশন কমিশনের পক্ষে হয়ে উনি বাংলায় সুরক্ষা দেওয়ার জন্য এসছেন, তার জন্য মমতা ব্যানার্জি জ্বালা শুরু হয়ে গেছে। কেন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা যারা তোলাবাজ, লুটেরা, ডাকাত যে অফিসারগুলো ছিল তাদেরকে নিয়ে উনি থাকতেন, যারা কম্পিটেন্ট অফিসার তাদেরকে উনি সবসময় কম্পালসারি ওয়েটিং বা এমন জায়গা পোস্টিং করতেন যেখান থেকে উনার জন্য টাকা তুলবে, উনার ভাইপো জন্য টাকা তুলবে, আর তাকে পৌঁছাবে ওই কয়লা চুরি, বালি চুরি টাকা কনভয় করে এই পুলিশ অফিসাররা যারা উনার আশেপাশে ছিল তারা পৌঁছে দিত, তার জন্য তারা ভালো ছিল। এখন কম্পিটেন্ট অফিসারকে ইলেকশন কমিশন যখন নিয়ে আসছে তখন ওনার জ্বালা। বেশ কয়েকটা ওয়ার্ডে দফায় দফায় বৈঠক করছে, বিভিন্ন সবাই তারা সংখ্যায় বৈঠক করছে ভবানীপুরে বেশ কয়েকটা ওয়ার্ডে এবং দবি হাকিম কয়েকটা। দেখুন, মমতা ব্যানার্জি তো হার মেনে নিয়েছেন। মমতা ব্যানার্জি 50,000 ভোটে যেখানে জিতেন, সেখানে মমতা ব্যানার্জি বলছেন কি 1 ভোটে জিতলেও জিতবো। তার মানে এটা কি? এটা ফ্রাস্ট্রেশন বোঝা যাচ্ছে। যারা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন মমতা ব্যানার্জি মাস্ট বি ডিফিট।
দাদা কালকে মদন মিত্র তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি দুটো বই দিয়েছেন। দেখেন, মদন মাতালের কথা ছেড়ে দিন। যে বলছে ভগবান রাম মুসলমান ছিলেন, এই মদন মিত্রকে ভারতবর্ষে অন্য যদি কোনো জায়গায় যায়, ওকে মানুষ জুতো পেটা করবে। আজকে বীজপুরের স্লোগান একটাই, যে এখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান চাই, তোষণ নীতির অবসান চাই। আর আজকে মায়ের কাছে এসেছিলাম, মায়ের কাছে প্রার্থনা করলাম যে এই অসুর শক্তির বিরুদ্ধে, এই স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে লড়াইয়ে মা যেন আমাকে শক্তি প্রদান করেন। তৃণমূল কংগ্রেস অসুর শক্তি, যারা বাংলার, বাঙালির সংস্কৃতিকে, বাংলার আগামী প্রজন্মকে, একটা গোটা প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এবং এই তৃণমূল কংগ্রেস থাকলে আগামী কয়েকটা প্রজন্ম শেষ হয়ে যাবে। সেই অসুর শক্তির অবসান ঘটানোর জন্য যাতে মা আমাকে শক্তি দেন, সেইটাই প্রার্থনা করলাম মায়ের কাছে। প্রার্থী হিসেবে আপনি দাঁড়িয়েছেন এখানে, যুব সমাজকে কি বলবেন? যুব সমাজকে একটাই বলবো যে যুব সমাজকেই তো প্রতিবাদ করতে হবে, ছাত্র যুবরা প্রতিবাদ করবে, তাদের রাস্তায় নামতে হবে। ভয় পেয়ে ঘরে থাকলে ক্ষতি সবচেয়ে বেশি তাদের, আগামী প্রজন্মের, এই প্রজন্মের, আমাদের। সুতরাং আমাদের সকলকে, আমার বীজপুরের সকল ছাত্র যুবদের কাছে আহ্বান যে আপনারা সকলে বেরিয়ে আসুন। শাসক ভয় পাবে, সকলে বেরিয়ে আসুন। আমরা কারোর সাথে কোনো সংঘর্ষ হতে যাব না, কিন্তু আমরা আমাদের সম্মিলিত শক্তি এবং এত সংখ্যায় রাস্তায় নামবো যে শাসক ভাবতে বাধ্য হবে যে মানুষ তাদের সাথে নেই। কারণ বেকারদের জন্য, যুবদের জন্য তো বিশেষ করে পশ্চিমবঙ্গ এক নরকে পরিণত হয়েছে, যাদের কাজের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। তাই লড়াইটা এই 1.5 মাস লড়ুন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। এবং যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সাধক রামপ্রসাদ সেনের হালি শহর। যে সাধক রামপ্রসাদ সেনকে বিশ্ব দরবারে আমরা তুলে আনবো, যেভাবে তার প্রচার হয়নি বা তুলে আনা যায়নি। যে সাধক রামপ্রসাদ সেন বলেছিলেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। সেই মানব জমিনের চর্চা হচ্ছে না, মনের চর্চা হচ্ছে না। আমরা সেই চর্চা শুরু করব। সাধক রামপ্রসাদ সেনের হালি শহরকে বিশ্ব দরবারে তুলে নেব। এবং এখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে হালি শহরের সংস্কৃতি এটা দেখানো হবে নিয়মিত। এটা আমাদের, যদি মানুষ আমাদের আশীর্বাদ করেন, সুযোগ দেন, তাহলে সাধক রামপ্রসাদ সেনের হালি শহরে রামপ্রসাদ ভিটাতে আমরা লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে যাতে এখানকার সংস্কৃতি দেখানো যায়, সেটা দেখাবো। তৃণমূল উন্নয়নের ধুপে টিকবে না যে বিরোধীরা, উন্নয়নের স্লোগান দিয়ে সে কি উন্নয়ন করেছে মানুষ দেখছে। হ্যাঁ, আপনার কিছুদিন আগে করেছিল পাড়ায় পাড়ায় সমাধান, প্রত্যেক বুথে 10 লাখ টাকা করে স্যাংশন হয়েছিল। 205টা বুথ, এখানে কত টাকা আসে হিসাব করুন। এবং বীজপুরের মানুষের কাছে আমার প্রশ্ন, আপনাদের মাধ্যমে যারা এটা দেখছেন, প্রতিটা বাড়ির মানুষের কাছে প্রশ্ন যে আপনার বাড়ির, আপনার পার্টে, আপনার বুথে 10 লক্ষ টাকার কাজ হয়েছে তো, নাকি কার উন্নয়ন হয়েছে? তৃণমূলের।